শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। চেষ্টা করব খবরটা খুব বড় না করতে আর দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বেলা 3টায় সংসদ অধিবেশনে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শীর্ষক বাজেট বক্তৃতা শুরু করেন তিনি। এবার প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। আর বাজেটে রাজস্ব আয় সহ মোট আয় লক্ষ্যমাত্রায় নির্ধারণ করা হয়েছে 5,41,000 কোটি টাকা। বাকি 2,56,000 কোটি টাকা ঋণ নেওয়া হবে। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ইতিমধ্যেই অনুমোদন করা হয়েছে। এর আগে দুপুর 1:45টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের অনুমোদন দেওয়া হয়। আর মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অর্থমন্ত্রী হিসেবে এই প্রথম বাজেট পেশ করলেন 82 বছরে পা দেয়া অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সরকারি ডাক্তারের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়ে আগামী 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,32,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রস্তাবিত এই বাজেটকে বাস্তবসম্মত গণমুখী বললেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। তারা বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রাধান্য দেওয়া হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাকে। আর বাজেটে IMF এর প্রেসক্রিপশন ফলো করা হয়নি বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। এই বিষয়গুলোকে বাজেটটা এই সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট। তন্মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাজেটটা এই বর্তমান প্রতিকূল পরিবেশে আমার মনে হয় ভালো বাজেট হয়েছে, কিন্তু পুরোপুরি আমি পড়তে পারিনি, কারণ প্রতিকূল পরিবেশে আমার ডলার সংকট এগুলো আমাদের বোধহয় বাজেটের মধ্যে বলা উচিত ছিল। লক্ষ্যমাত্রা তো আপনার একটু বেশি করে রাখতেই হয়, কারণ লক্ষ্যমাত্রায় যদি কম রাখেন তাহলে তো অ্যাচিভ করা আরও কমে যায়, যে কারণে এটা একটু অ্যাম্বিশিয়াস হওয়া উচিত। এক আর দুই হচ্ছে যে লক্ষ্যমাত্রা কিন্তু শুধু অ্যামাউন্টে বলা হয়নি কত উঠাতে হবে, নাম্বারও বলা হচ্ছে কত জনের উপরে উঠাতে হবে। সারা বিশ্বের যে বৈশ্বিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেই অনুপাতে এই বাজেট তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং বাজেট। বাট আমি একটা বিশ্বাস রাখি যে জাতির পিতার কন্যা শেখ হাসিনা, আপনারা একটা সাক্ষী আছেন, উনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন। এ পর্যায়ে আমরা চট্টগ্রামে আছি, দেখতে পাচ্ছি সহকর্মী শহীদুল সুমন অপেক্ষা করছেন। সুমন, এই প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণের প্রতিক্রিয়া আপনার মাধ্যমে একটু জানতে চাই। এখনো পর্যন্ত আসলে সাধারণ মানুষ পুরো বাজেট বিশ্লেষণ করার সময় পায়নি। হয়তো ধীরে ধীরে তারা যখন পুরো বিষয়টি পরিষ্কার হবে তখন তারা সেই বিষয়গুলো বলবে। তার বাইরে এখন মোটা দাগে আসলে সাধারণ মানুষ যেটি আসলে মনে করেন বাজেটের আকার ছোট হয়েছে কিনা, বড় হয়েছে, কিংবা এখানে অতীতের চেয়ে কি রয়েছে না রয়েছে, এইসব বিষয় নিয়ে আসলে সাধারণ মানুষের তেমন কোনো মাথা ব্যথা নেই। তাদের যেই বিষয়গুলো রয়েছে, তাদের ইনকামের সাথে তারা যাতে তাদের যেই দৈনন্দিন আসলে জীবন নির্বাহ সেটি যাতে তারা সুন্দরভাবে করতে পারেন, সেটি আসলে তাদের মূল চাওয়া। আমরা একটু কথা বলতে চাই, আসলে বাজেট তো প্রস্তাবিত হয়েছে কিছুক্ষণ আগে সংসদে, সেটি হয়েছে, আপনারা আসলে এই বাজেটটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। কিছুক্ষণ আগে মাননীয় অর্থমন্ত্রী দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট পেশ করেছেন, 7,97,000 কোটি টাকার বাজেট, এবং দেশের এটা 53তম বাজেট, এবং বাংলাদেশ আওয়ামী লীগের একটানা 16তম বাজেট আজকে প্রস্তাবিত হলো। তো বাজেট নিয়ে আমরা পুরোপুরি দেখিনি, আসলে এখনো দেখার সুযোগ হয়নি আমাদেরকে। তো আমরা চাইবো সাধারণ মানুষ হিসেবে আমাদের উপরে যেন ট্যাক্সের বোঝাটা না চাপে,
দ্রব্যমূল্য যেগুলো আছে যেন ঊর্ধ্বগতি না হয়, আমরা সাধারণ মানুষের জন্য খেয়ে পরে বেঁচে থাকতে পারি এবং চলমান যে মেগা প্রকল্পগুলো আছে প্রকল্পগুলো তাড়াতাড়ি শেষ হয়। আমি চট্টগ্রাম কথা বলতে পারি, এখানে জলাবদ্ধ নিরসন প্রকল্প আছে যেগুলো ওয়াটার লগিংয়ের অনেক দিন থেকে চলতেছে, বড় প্রজেক্ট সিডিএর কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী বাস্তবায়ন করতেছে, কিন্তু আমরা এবারও কয়েকদিন আগে বৃষ্টিতে আমরা তলিয়ে গিয়েছে, আমরা চট্টগ্রামবাসী খুব কষ্টে আছি। এই মেগা প্রজেক্টগুলো আমাদের জন্য এখন গলা কাটা হয়ে দাঁড়াইছে, এগুলো তো তাড়াতাড়ি শেষ করতে পারে আর কি। ধন্যবাদ, শুনেছি আসলে দ্রুত শেষ হোক সেটি আসলে আমরা চাই। আমরা একটু কথা বলতে চাই আপনাকে, আপনি আসলে এই বাজেটটা কিভাবে দেখছেন? আসলে আমাদের এত কিছু চাওয়ার নাই, শুধু দ্রব্যমূল্যটা কমলে আমরা খুশি, আমরা সাধারণ জনগণ এটা বলতে যাচ্ছে। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি আসলে বলছেন যে যেই ইনকাম সেটির সাথে সেটি দিয়ে আপনি আসলে একটি বাড়ি করতে চান, এই ক্ষেত্রে আসলে বাজেটে আপনার বাড়ি করার স্বপ্ন পূরণ হচ্ছে কিনা? না, আসলে যে এখন যে জিনিসপত্রের যে দাম বা ম্যাটেরিয়ালসের, ওই ম্যাটেরিয়ালস দিয়ে অ্যাকচুয়ালি পসিবল না। বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে দেখা যাচ্ছে এমনিতে ম্যাটেরিয়ালস অলরেডি বাড়ানো, এই বাজেটের পরে দেখা যাবে এটা আরও বেড়ে যাবে। সো এটার পক্ষে আমাদের মতো লেভেলের সম্ভব না। এটা চান আপনারা? আমরা চাচ্ছি এটার উপর ট্যাক্স কমানো হোক, দেশীয় প্রোডাক্ট যেগুলো ম্যাটেরিয়ালস আছে সেগুলোর উপরেও আপনার অন্তত ভ্যাট কমাক বা ট্যাক্স কমাক, যেটা দ্রব্য আমরা কম চাচ্ছি জিনিসটা, যার কারণে আসলে শুনছিলেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, বিভিন্ন সেক্টরের মানুষের কিন্তু এক এক ধরনের প্রতিক্রিয়া। আমরা যখন ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম তখন তারা আসলে বলছে যে ব্যবসা বান্ধব একটি বাজেট যাতে হয়, সেখানে যাতে ব্যবসায়ীদের নতুন ব্যবসা বান্ধব আসলে বাজেটের বেশ কিছু জিনিসই তারা বলছিলেন, শুনছিলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং এ পর্যায়ে আমার সহকর্মী তৌহিদ হোসেন অপেক্ষা করছেন বাজেটের যে খুঁটিনাটি এবং বাজেটের এবারের যে আকার, কোন কোন জিনিসের দাম বাড়লো, কোনটার দাম কমলো, এ নিয়ে উপস্থাপন আছে আমার সহকর্মী তৌহিদ হোসেনের কাছে। আপনার কাছে ফিরছি তৌহিদ। বৃষ্টি, অনেক ধন্যবাদ আপনাকে। এমন একটি সময় এবারের বাজেটটি অর্থমন্ত্রী প্রস্তাব করলেন যে এই সময় অর্থমন্ত্রীর সামনে কিংবা সরকারের সামনে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে, এবং এই চ্যালেঞ্জের সামাল দেওয়ার প্রেক্ষাপটে যখন আমরা কথা বলছি তখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সারা পৃথিবীতে এই মুহূর্তে আসলে ডলারের হার নিয়ে বা ডলারের জোগান নিয়ে এক ধরনের প্রশ্ন রয়েছে, এবং সবথেকে বড় যেটি প্রশ্ন বাংলাদেশে যেটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে রিজার্ভের উপর এক ধরনের টান পড়েছে। এই তিনটি যখন মূল চ্যালেঞ্জ, তখন অর্থমন্ত্রী আজকে 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে চট্টগ্রামে যারা সাধারণ মানুষ তারা আসলে বাজেটের বিভিন্ন দিক এই মুহূর্তে নিজেদের মাথার ভিতরে বিশ্লেষণ করার চেষ্টা করছেন, কিন্তু একটি দিক কিন্তু গুরুত্বপূর্ণ। এত রকমের সংখ্যা, এত ধরনের পরিসংখ্যান, তথ্য, দর্শন, এগুলো আসলে সাধারণ মানুষ বুঝতে চান না। তারা আসলে বুঝতে চান দিন শেষে কোন কোন জিনিসের দাম আসলে বাজেটের পর বাড়তে পারে আর কোন কোন জিনিসের দাম বাজেটের পরে কমতে পারে। সমস্যা হচ্ছে এই মুহূর্তে সবার ভিতরে এক ধরনের উত্তেজনা কাজ করছে। কেন বলছি? কারণ এই মুহূর্তে কিছুটা তাপমাত্রায় তাপদাহ দেখা যাচ্ছে, এবং বাজেটের বিভিন্ন যেসব কর অব্যাহতি এবং কর ছাড়ের সুযোগ রয়েছে সেগুলো নিয়ে আসলে আমাদের মতো যারা গণমাধ্যম কর্মী তাদেরও কিছুটা উত্তেজনা কিছুটা চরমে উঠছে, পারদ বেড়ে যাচ্ছে। সেটি কমানোর জন্য কিন্তু আসলে একটু এয়ার কন্ডিশনের নিচে বসা দরকার। কিন্তু সেই এয়ার কন্ডিশনের কথা যখন আমরা বলছি তখন জানা গেল বাজেটে যে এই বিদেশি যে এয়ার কন্ডিশনার রয়েছে সেই বিদেশি এয়ার কন্ডিশনারের দাম কিন্তু এই নতুন অর্থ বছরের যে বাজেট আছে অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন সেখান থেকে সেটি বাড়তে পারে। কেন বলছি? কারণ এসি এবং রেফ্রিজারেটর বিদেশের ক্ষেত্রে দুটিরই কম্প্রেসার প্রয়োজন হয়। এই কম্প্রেসার দুটোর যে আমদানি শুল্ক সেটির ক্ষেত্রে কিছুটা শুল্ক বাড়ানো হয়েছে, এবং কিছুটা যে শীট ব্যবহার করা হয় আমদানিকৃত এসির ক্ষেত্রে মূলত সেই শীটের দামও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেটার উপরও বাড়তি আমদানি শুল্ক বসানো হয়েছে, যে কারণে কিন্তু এসিতে আপনি খুব বসে আরাম করে ঠান্ডা করে আসলে পুরো বাজেটটি পর্যালোচনা করবেন বা কিছুটা ঢোক গেলার সময় পাবেন। সেই সুযোগটি হয়তো বিদেশি এসির নিচে বসে আর হবে না। তবে ভালো দিক হচ্ছে যে দেশীয় এসির যে প্রাচুর্য এবং যে পারফরমেন্স বিভিন্ন সময় সেগুলো কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এখন কোনোভাবেই বিদেশি এসির তুলনায় দেশীয় যে এয়ার কন্ডিশনার সেগুলো পিছিয়ে নেই, কাজে সেটি নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার সুযোগ নেই। ফ্রিজের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। ঠান্ডা পানি খেতে চান, বিদেশি ফ্রিজ বাদ দিয়ে এখন দেশি ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দিতে হবে, কেননা আমরা দেখতে পাচ্ছি যে সেই কারণে আসলে ফ্রিজের ক্ষেত্রেও আসলে দাম বিদেশের ক্ষেত্রে কমলেও দেশের ক্ষেত্রে কিন্তু সেটি কোনো প্রভাব পড়েনি। আরেকটি বড় বিষয় সেটি জানিয়ে রাখতে চাই আপনাদেরকে এই মুহূর্তে, যেটি নিয়ে এই মুহূর্তে খুব বেশি আলোচনা হচ্ছে যে ধূমপায়ী যারা তাদের জন্য আসলে সিগারেটের দাম নিয়ে একটি বড় আলোচনা রয়েছে যে সিগারেটের দাম বাড়বে নাকি কমবে। কিন্তু সিগারেটের দামের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিগারেটের দাম, আমি ধূমপাই না সে কারণে আমার জন্য এটি বেশ খুশির খবর যে সিগারেটের উপর কিন্তু বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে এবং 65% মতো সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এটি একটি ভালো দিক যারা অধূমপায়ী তাদের জন্য। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি দাম বাড়ার তালিকায় আসলে এলপিজি সিলিন্ডারও রয়েছে। এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে কিছুটা বিপত্তি হচ্ছে এই জায়গায়। সরকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত বাসাবাড়িতে যে পাইপের গ্যাস
গ্যাস বা যে গ্যাসের সংযোগ সেটি বন্ধ করে কিছু আসলে এলপিজি সিলিন্ডারকে উদ্বুদ্ধ করার এক ধরনের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু সেই এলপিজি সিলিন্ডারের দাম যখন কিছুটা বাড়ানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী, সেখানে কিন্তু কিছুটা বিপত্তির কারণ হয়, সেটি কিন্তু বলতে হয়। বিশেষ করে যারা গৃহস্থালির সাথে জড়িত তাদেরকে, বিভিন্ন রেস্তোরাঁতে যারা কাজ করেন তাদেরও কিন্তু বেশ কিছুটা বিপত্তির কারণ হয়, সেটি কিন্তু বলতে হয়। বিশেষ করে যারা গৃহস্থালির সাথে জড়িত তাদেরকে, বিভিন্ন রেস্তোরাঁতে যারা কাজ করেন তাদেরও কিন্তু বেশ কিছু জটিলতার ভেতর দিয়ে যেতে হবে। কোন কোন পণ্যের দাম বাড়লো এবং কমলো সেগুলো আপনাদেরকে আমরা আরও জানাবো, কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে একটু ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই তারা এই বাজেটের পর নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছে, সেই আয়োজনে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই। আলটিমেটলি আপনি কিন্তু ভেজা ছাড়া, একেবারে জোর ছাড়া আপনি কিন্তু বাইরে কিছু করতে পারবেন না। এখানে আপনি এই বাজেট দিয়েছেন আজকে, এটা যেহেতু আপনি বলেছেন আমরা এটা আলোচনা করবো, আলোচনা করে আমরা শুনি। ধন্যবাদ। আর সার্বিকভাবে কি বলবেন, যতটুকু দেখলেন আগে বাজেট, সার্বিকভাবে আপনাদের কি মূল্যায়ন রাখে? সার্বিকভাবে বললাম, এত বড় ছেলের সাথে এতগুলি ছেলেদের মধ্যেও এত সীমাবদ্ধ প্রতিকূলতা হচ্ছে, নট অনলি আমার কান্ট্রি, ওয়ার্ল্ড ওয়াইড। এর মধ্যে সাধ্যের মধ্যে যে বাজেটটা দিয়েছে এবং নির্বাচনী ইস্তেহারে যেগুলি ছিল সেগুলির প্রতিফলন এই বাজেটে দেওয়ার চেষ্টা করেছে, তার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই তাদের বাজেট নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিল। তার আরেকটি বিস্তারিত প্রতিক্রিয়া জানাবে আসলে কিছুদিন পর, এটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আমরা বলছিলাম কোন কোন জিনিসের দাম বেড়েছে সেই খবর। আমরা একটু দাম বাড়ার তালিকায় আরও দুটি পণ্যের কথা না বললেই নয়, সেটি হচ্ছে যেহেতু এক ধরনের সুখী, সমৃদ্ধ, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন আজকে অর্থমন্ত্রী নিজের বাজেট প্রস্তাবে, সেটি একটি দিক। কিন্তু এটির সাথে সাংঘর্ষিক যে দিক সেটি হচ্ছে যে মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবার দাম বাড়তে পারে এমন একটু আভাসও কিন্তু অর্থমন্ত্রী দিয়েছেন, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটির ক্ষেত্রে মাত্রই কিন্তু মানুষের ব্যবহার শুরু হয়েছে। আপনারা জানেন যে এখন মানুষ মাত্র ফিচার ফোনগুলো ছেড়ে আসলে স্মার্টফোন ব্যবহারের দিকে ঝুঁকছে। ঠিক এই মুহূর্তে যদি মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে যদি দাম বেড়ে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু একটি বড় ঝামেলা রয়েছে। সিমের ক্ষেত্রেও কিন্তু একই সিদ্ধান্ত এসেছে, অর্থাৎ মোবাইল সিমের দামও বাড়বে, পাশাপাশি কল রেটের উপর আমরা আগে 100 টাকায় 33 টাকা পর্যন্ত কর দিতে হতো, এখন সেটি আসলে 39 টাকা হয়ে যাবে, এমন এক ধরনের প্রস্তাব অর্থমন্ত্রীর তরফ থেকে করা হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে মোবাইল ব্যবহারের উপর কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা চলছে, সেটি কিন্তু আমরা অর্থমন্ত্রীর যে বক্তব্য সেখান থেকে দেখতে পাই। সেটি ব্যবহারের প্রাচুর্যের ক্ষেত্রে কিছুটা কমানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট সেবার ক্ষেত্রেও কিন্তু একই কথা। আমরা যদি পরের তালিকায় যাই আমরা দেখতে পাচ্ছি দাম কমার তালিকা। খুব বড় এক ধরনের সুখবর দিচ্ছে, গুঁড়ো দুধের দাম কমতে যাচ্ছে, বিশেষ করে শিশু খাদ্য নিয়ে যারা খুব চিন্তিত, এবং মূল্যস্ফীতি যখন আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য মূল্যস্ফীতি এই মুহূর্তে প্রায় 10.5% মতো হয়ে গিয়েছে, 10% বেশি হয়ে গিয়েছে, সেই সময় কিন্তু এই গুঁড়ো দুধের দাম কমার যে ঘোষণা সেটি কিন্তু এক ধরনের স্বস্তির আভাস দিচ্ছে নিশ্চয়ই অভিভাবকদের ক্ষেত্রে, কারণ তারা কিছুটা নিশ্চয়ই শিশুর জন্য যে গুঁড়ো দুধ সেগুলোর কিছুটা কম দামে পেলে আসলে শিশুদের পুষ্টির চাহিদা সেটি যে আরও কিছুটা মিটবে, সেটি কিন্তু একেবারেই নিঃসন্দেহে বলা যায়। আরেকটি ভালো খবর হচ্ছে ল্যাপটপের দাম কমার আভাস দেওয়া হয়েছে। ল্যাপটপের দাম কিছুদিন আগে থেকেও আমরা দেখতে পাচ্ছিলাম যে সেটি কিছুটা বাড়ছিল। আমাদের দেশে ল্যাপটপ মূলত বিদেশ থেকে আমদানি করে আনতে হয় এবং সেগুলোর দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 5 বছরে বেশ দ্বিগুণের কাছাকাছি হয়ে গিয়েছে। অনেক ব্র্যান্ডের ল্যাপটপের দাম, সেরকম পরিস্থিতিও কিন্তু বিভিন্ন দোকানে গিয়ে দেখা গিয়েছে। সেই পর্যায়ে যখন আমরা আছি সেখানে এসে এখন দেখা যাচ্ছে যে ল্যাপটপের দাম কমার প্রস্তাব অর্থমন্ত্রী নিজেই করেছেন। উনি নিজেই অনুধাবন করেছেন যে ল্যাপটপ কিনতে গেলে তার আশেপাশে মানুষজনকেও বা সরকারের পক্ষ থেকে কিনতে গেলেও সেখানে কিছুটা বিপত্তি পাচ্ছে, সে কারণে কিন্তু এটি একটি ভালো সিদ্ধান্ত বলে আমাদের কাছে মনে হচ্ছে। আরেকটি ডিসিশন সেটি হচ্ছে যে ডায়ালাইসিসের ফিল্টার, কিডনি রোগীদের সংখ্যা বাড়ছে কিনা সেই সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে আমাদের কাছে নেই, কিন্তু যারা ডায়ালাইসিস করতে হয় কিডনি রোগীদের তাদের ক্ষেত্রে আসলে যে ডায়ালাইসিসের সুযোগ সবসময়ভাবে পাওয়া যায় না এবং সেই খরচটি যে খুব কম সেটিও কিন্তু জোর দিয়ে বলা যাবে না। সেটি কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা বা কমানোর চেষ্টা কিন্তু অর্থমন্ত্রী করেছেন, যার ফলাফল হচ্ছে এই ডায়ালাইসিসের ফিল্টারের যে দাম সেটি কমানোর প্রস্তাব কিন্তু অর্থমন্ত্রী আজ তার যে নিজের বাজেট প্রস্তাব সেখানে কিন্তু তিনি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে 7,97,000 কোটি টাকার বাজেট, যেখানে প্রায় 2.5 লাখ কোটি টাকার মতো ঘাটতি এবং সেই ঘাটতি
মেটানোর জন্য যে নানা সমীকরণ, হিসাব নিকাশ, সেরকম যখন আমাদের অবস্থা, তখন কিন্তু একটি বিষয়ে জানার আগ্রহ থাকতেই পারে দর্শক আপনাদেরকে, যে সম্পদের ব্যবহার আসলে সরকার যে 7,97,000 কোটি টাকার সম্পদ ব্যবহার করতে যাচ্ছে, সেটি আসলে তারা কোন কোন খাতে কত শতাংশ হারে আসলে তারা ব্যয় করবেন, সেরকম একটি তথ্য আপনাদেরকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দিয়ে দিতে চাই। আমরা সম্পদের ব্যবহারের কথা যদি বলি, আমরা দেখতে পাচ্ছি পরিচালন এবং উন্নয়ন বাজেট, অর্থাৎ সরকারকে অপারেটিং কস্ট এবং ডেভেলপমেন্ট দুটিকেই কিন্তু মাথায় রেখে এই বাজেট পরিচালনা করতে হয়। 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, সেটি আপনাদেরকে এরই ভিতরে জানিয়েছি। যার ভিতরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ও প্রযুক্তি খাতে কিন্তু প্রায় 14% অর্থ ব্যয় হবে। আমরা দেখতে পাচ্ছি 1,11,156 কোটি টাকা খরচ করা হবে। বিপত্তি হচ্ছে তার থেকেও বেশি অর্থ খরচ হবে এবার হচ্ছে ঋণের সুদ দিতে। দেখতে পাচ্ছেন 14.2%, এটি সম্পদের ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি টাকা খরচ করতে যাচ্ছে, অর্থাৎ প্রায় 1,13,500 কোটি টাকা, অর্থাৎ 14.2% অর্থ কিন্তু সেই মোট সম্পদ থেকে সরকারকে ঋণের সুদ বাবদ দিয়ে দিতে হবে, এরকম একটি তথ্য কিন্তু আমরা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তৃতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে 10.4% নিয়ে পরিবহন ও যোগাযোগ 81,477 কোটি টাকা ব্যয় হবে এই খাতের জন্য, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বড় অংশ ব্যয় হবে। এর বাইরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, সেখানে 47,939 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে 30,300 কোটি টাকার মতো বরাদ্দের কথা বলা হয়েছে। যদি উন্নয়ন বাজেট যদি আমরা আলাদাভাবে হিসাব করি, তাহলে জ্বালানি ও বিদ্যুৎ কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে, কাজেই পরিবহন ও যোগাযোগ কিন্তু সেখানে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। অর্থাৎ যদি আমি পরিচালন এবং উন্নয়ন ব্যয়কে একসাথে করে দেখি, সেই ক্ষেত্রে যদি এই দুটি খাতের প্রেফারেন্স কিছুটা পেছনের দিকেও মনে হয়, আসলে কিন্তু উন্নয়ন বাজেট হিসাব করলে পরিবহন এবং জ্বালানি কিছুটা বেশি অগ্রাধিকার পেয়েছে। স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়ে এক ধরনের আলোচনা এডিপির পর থেকেই চলছে, কেননা বলা হয় যে বিশেষ করে কোভিডের পর থেকে স্বাস্থ্য খাতের বরাদ্দ যে আসলে আরও বাড়ানো উচিত, সেটি নিয়ে কিন্তু নানা মহলে নানা ধরনের আলোচনা বিতর্ক সবসময় চলছে। কিন্তু অর্থমন্ত্রী যেটি জানিয়েছেন যে সম্পদের ব্যবহার যদি বলা হয়, তাহলে সম্পদের ব্যবহারের ক্ষেত্রে স্বাস্থ্য খাত 41,408 কোটি টাকা ব্যবহার করতে পারবে, বা সেখানে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যেটি মোট বরাদ্দের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রায় 6% মতো। আমরা যদি অন্যান্য খাতের চিত্র আপনাদেরকে দেখে, আমি দেখতে পাচ্ছি আমার পেছনে কৃষি রয়েছে, প্রতিরক্ষা রয়েছে, 34,205 কোটি টাকা কথা বলা হয়েছে, জনপ্রশাসন খাতে 58,295, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে 37,939, জনশৃঙ্খলা ও নিরাপত্তায় 32,270 এবং গৃহায়ণ খাতে 6,929 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সরকারের এই বাজেট নিয়ে যখন আলোচনা চলছে, তখন রাজস্ব নিয়ে এক ধরনের বড় দুশ্চিন্তা রয়েছে। সেটি কেমন? কেননা জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর কথা যখন আমরা বলি, তখন এনবিআর এর উপরই কিন্তু সরকারের হয়ে রাজস্ব আদায়ের একটি গুরু দায়িত্ব তাদের উপর সবসময় দেওয়া হয়। এবং কিছুদিন আগেও এনবিআর চেয়ারম্যান বলেছেন যে তাদের সক্ষমতা বাড়ানোর সুযোগ একেবারেই তারা পাচ্ছেন না, কেননা সরকার প্রত্যেক অর্থ বছরই তাদের উপর এত বড় বড় দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে তাদেরকে আসলে সেই দায়িত্ব সামলাতে গিয়ে নিজেদের উন্নয়নের সুযোগ বা জনবল বাড়ানোর উদ্যোগ তারা আসলে পাচ্ছেন না। এনবিআর এর উপর এবার কিন্তু প্রায় 4,80,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। তার মানে হচ্ছে মোট যে রাজস্ব প্রাপ্তি এবং বিদেশি অনুদান মিলিয়ে যে বরাদ্দ রয়েছে 5,41,000 কোটি টাকার, সেখানে কিন্তু এনবিআরকে প্রায় 88% যোগান নিশ্চিত করতে হবে, যেটি নিঃসন্দেহে একটি বড় দায়িত্ব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এনবিআর বহির্ভূত কর রয়েছে 15,000 কোটি টাকা। এটি আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বছরের তুলনায় কিছুটা বাড়িয়ে আসলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর ব্যতীত প্রাপ্তি আমরা দেখতে পাচ্ছি 46,000 কোটি টাকা ধরা হয়েছে, এবং এটি আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 8.5%। সরকার নানা সময় বিভিন্ন ধরনের বিদেশি অনুদান পায়। কিছুদিন আগে আমরা রোহিঙ্গাদের যে ভরণ পোষণ, সেটার জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সেখানে এক ধরনের প্রকল্প অনুমোদন করা হয়েছে, যেটির বড় ক্ষেত্রে আসলে রোহিঙ্গাদের জন্য অনুমোদন দেবে বিশ্বব্যাংক। এই ধরনের নানা উদ্যোগ বা নানা প্রকল্পে বাংলাদেশ এখনও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উন্নয়ন অনুদান পায়। সেই অনুদানের হিসাবে আসলে 4,400 কোটি টাকা পাওয়া যাবে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এর বাইরে আরেকটি বিষয় আপনাদেরকে না জানিয়ে দিলেই না, সেটি হচ্ছে যে সরকারের ঘাটতির কথা বলছিলাম। ঘাটতির কথা যদি বলি, 2,56,000 কোটি টাকার ঘাটতি রয়েছে এই মুহূর্তে সরকারের, এবং সেই ঘাটতি অর্থায়ন নিশ্চিত করতে হলে সরকারকে কিন্তু বিভিন্ন উৎস থেকে ঋণ নিতে হয়। সেটি যেমন বিদেশি ঋণ রয়েছে, সেটি বিদেশের নানা উৎস থেকে অর্থ সংগ্রহের কথা রয়েছে, দেশীয় নানা উৎস থেকেও কিন্তু অর্থ সংগ্রহের কথা রয়েছে। এখন 1,37,000 কোটি টাকা আমরা জানতে পেরেছি যে সরকার দেশীয় যে স্থানীয় যে অভ্যন্তরীণ ব্যাংকগুলো রয়েছে সেখান থেকে সংগ্রহ করবে, এবং বাকি অর্থগুলো সরকার আসলে সঞ্চয়পত্র ক্ষেত্রে 15,000 কোটি টাকা রয়েছে লক্ষ্যমাত্রা, এবং বাকি টাকা আসলে বিদেশি ঋণ থেকে সরকার সংগ্রহ করবে, এমন এক ধরনের লক্ষ্যমাত্রা কিন্তু নিশ্চিত করা হয়েছে। বৃষ্টি, মূলত যেটি আমরা আজকে বলতে চাই সেটি হচ্ছে যে এতটা চাপ আসলে অর্থমন্ত্রী নিজে অনুভব করছেন কিনা জানি না, কিন্তু অর্থনীতিতে যে এক ধরনের চ্যালেঞ্জ রয়েছে সেটি কিন্তু তিনি তার নিজের বক্তব্যে সবসময় স্বীকার করেছেন। এবং সেই চাপ সামাল দিয়ে অর্থমন্ত্রী আসলে যে বাজেট প্রস্তাব করলেন, জুলাই মাস পরবর্তী এক বছরে আসলে সেটি কতটা সফলভাবে বাস্তবায়ন করা যায়, নাকি সংশোধনের সময় গিয়ে 6 মাস পরে এটি আসলে বড় ধরনের কাটছাট করে ফেলা হবে, সেটি এখন দেখার বিষয়। সেজন্য আসলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, এবং সংসদ সদস্যদের বক্তব্যের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই সেটি আসলে একটি অপেক্ষার বিষয়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তৌহিদ।
সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন, বাজেটে কোনো বিশেষত্ব নেই, গতানুগতিক হয়েছে। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য, রিজার্ভ নিয়ে যেই সংকট চলছে তা সমাধানে পরিকল্পিত কোনো দিক নির্দেশনা নেই বলেও তিনি জানিয়েছেন। বাজেট জনবান্ধব মোটেই হয়নি। জনগণের উপর চাপ তো আসছে। আমি বলছি ট্যাক্স যেখানেই যত রেয়াত দেয় সর্বস্বভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, কোনো চাকরির সুবিধা নেই, যেহেতু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছেন এবং সেগুলো আনার কোনো বন্দোবস্ত নেই। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান বলেছেন, বাজেটে আশাবাদী হওয়ার কিছু নেই, বরং চাপ বাড়বে সাধারণ মানুষের উপর। আর স্বতন্ত্র এমপি আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ সরকারের দেয়া এই বাজেট খুবই গতানুগতিক। কল্যাণ পার্টির চেয়ারম্যান মনে করেন, বাজেট বাস্তবায়ন কঠিন হবে। আমি খুব একটা আশাবাদী হইনি আর কি এই বাজেট দেখে আর কি। বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতা নিরসনে যে সংকটগুলো রয়েছে, জনজীবনে যে সংকটগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত বিবরণে কী আছে আমি জানি না, কারণ আমরা তো সংক্ষিপ্ত বিবরণে দেখেছি আর কি। আওয়ামী লীগ যে বাজেট দেয় সে বাজেট তো গণমুখী হবে, হ্যাঁ? কারণ এই বাজেট অর্থমন্ত্রী পাঠ করলেও এটা তো প্রধানমন্ত্রীর মতামতের বাইরে হয় নাই। আমরা আশা করছি যে চেষ্টাগুলো বা উদ্যোগগুলো নেওয়া হয়েছে, বাজেটে বর্ণিত হয়েছে, সেই উদ্যোগগুলো সফল হবে, এটা আমাদের বিশ্বাস। এটা নির্ভর করবে বাজেটটা কতটুকু বাস্তবায়ন করা যায় তার উপরে। তারা নিশ্চয়ই অবগত। আমরা বাজেট নিয়ে বিশেষ কিছু আয়োজন আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই বাজেট পেশ করার পর থেকে আসলে সাধারণ মানুষ এই বাজেট নিয়ে কি প্রত্যাশা করেছে এবং তাদের কি প্রতিক্রিয়া সেটি জানাবার চেষ্টা করেছি। এ পর্যায়ে আমরা ঢাকার বাইরে অর্থাৎ রাজশাহীতে যাব। সেখানে আমাদের সহকর্মী শিবলি নোমান অপেক্ষা করছেন। তিনি আসলে সাধারণের প্রতিক্রিয়া তো জানাবেন, এর পাশাপাশি প্রশ্নও রয়েছে। শিবলি, মূল্যস্ফীতিতে বিপর্যস্ত মানুষ এই নতুন অর্থ বছরের বাজেট নিয়ে কি বলছেন সেটি জানাবেন। এর আগের ঘন্টার যে সংবাদ, তখন তো একজনের কথা যখন আপনার মাধ্যমে শুনছিলাম, বাজেট মানেটা কি তাও হয়তো জানে না, বাজেট মানে কোনো কিছুর দাম বৃদ্ধিকেই মনে করে। একদম একদম বৃষ্টি ঠিক সেরকমটি। এবং সাধারণ মানুষ অনেক সাধারণ মানুষ কিন্তু এই বাজেটের কেতাবি যে ভাষা, সেই ভাষায় কি বলা আছে, কি লেখা আছে, সেগুলো নিয়ে কিন্তু তাদের কোনো কিছু আসে যায় না। তাদের যেটি আমরা এর আগেও দেখিয়েছি, কিন্তু আমরা যে এই সাধারণ মানুষ যারা, তাদের সঙ্গে কথা বলে যে আসলে মানুষ তার নিত্য দিনের যে অর্থনীতি, সেই অর্থনীতিটা কেমন আছে, তাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেইগুলোর দাম কেমন আছে এবং সেটি মিলে তার যে আয়, সে আয়ের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ হচ্ছে এবং জীবনযাত্রা কতটা সাবলীল হচ্ছে, সেই জায়গাটিকেই কিন্তু ঘিরেই তারা চিন্তা করে এবং সেই চিন্তাটি এখানেও প্রতিফলিত হয়েছে। এবং যেটি আমি বলছিলাম একটু আগেও যখন আমরা কথা বলছিলাম, তখন কিন্তু একটি জিনিস খুব জোরে সোরে উঠে এসেছে, সেটি হলো যে এই যে মোবাইল ফোন এবং ইন্টারনেটের যে এই কলের উপরে যে শুল্ক আরও 5%, সেটি যে মানে আপনার সেটির যে একটি নেতিবাচক প্রভাব, সেটি নিয়ে কথা হচ্ছে। পাশাপাশি কিন্তু এখানে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমরা যে আপনি জানেন যে রাজশাহী কিন্তু একটি বেশ উষ্ণ এলাকা, যদিও সেইখানে নানা রকমের পরিবেশ সংক্রান্ত প্রশ্ন আছে যে এসি ব্যবহার করা আসলে কতটা যুক্তিসঙ্গত বা পরিবেশের ক্ষতি কিনা, কিন্তু তারপরেও কিন্তু এই মুহূর্তে এখন কিন্তু এই ধরনের যে ইলেকট্রনিক পণ্য যেগুলো, সেগুলো কিন্তু অনেকটা প্রয়োজনীয় পণ্যের তালিকায় স্থান পেয়েছে। এখন এই প্রয়োজনীয় পণ্যগুলো কিন্তু আসলে কতটা মানে দাম নাগালে আসছে, সেটাও কিন্তু একটু বিষয় হয়ে দাঁড়াচ্ছে। নিশ্চয়ই তাই। অনেক ধন্যবাদ শিবলি, শুনছিলাম আপনার কাছে। এবারে আমরা খুলনায় যাই। আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন। আপনি শুনছিলেন প্রবীর, শিবলি একটি গুরুত্বপূর্ণ কথা বললো যে এসির দাম যে এবার বৃদ্ধি করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে বাজেটে। এসি এই গরমের মধ্যে আসলে এখন প্রয়োজনীয়তার পর্যায়ে চলে গেছে। সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেই যারা হয়তো আগে এফোর্ড করতে পারতো না, এখন সেটির পরিকল্পনা করেছিল, কিন্তু বাজেটে যখন এর দাম বৃদ্ধি পায়, এর একটি প্রভাব তো সাধারণের জনজীবনের উপরে পড়েই। আপনি নিশ্চয়ই অনেকের সাথে কথা বলেছেন। খুলনাবাসী আসলে এবারের বাজেট নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছে? অনেক মানুষের সঙ্গে আমাদের কথা হয়েছে, সাধারণ নাগরিকের সাথে কথা হয়েছে, নাগরিক নেতাদের সাথে কথা হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে প্রতিবারই বাজেট হয়, বাজেটে দেখে তারা কিছু পণ্যের দাম কমে, কিছু পণ্যের দাম বাড়ে। তবে যেগুলো বাড়ে সেগুলো আসলে রাতারাতি বৃদ্ধি পেয়ে যায়
এবং বর্ধিত দামেই মানুষকে খরিদ করতে হয়। তবে যেটির দাম কমে সেটি আসলে কবে নাগাদ কমে, কিভাবে কমে, কতটা কমে, সেটির প্রতিফলন অনেকখানি দেখতে পায় না এলাকাবাসী বলে বা নগরবাসী যারা রয়েছে তারা আমাদের জানে। আমরা একটু বাজেট নিয়ে যদি কথা বলি মানুষের সাথে, বাজেট ঘোষণা হয়েছে 24-25 অর্থ বছরে, আপনি কতটা জানেন এই সম্পর্কে? আমি একটু আগেও বাজেটের ইয়েটা দেখছিলাম। আসলে এবছরের যে বাজেটটা হয়েছে আমি মোটামুটি আশানুরূপ। সবথেকে বেশি ভালো লেগেছে যে আমাদের নিত্য প্রয়োজনীয় বিশেষ করে কৃষিজাত পণ্য এবং কৃষি উৎপাদিত যে কাঁচামাল, সার, এর দাম কমতে পারে বা এর দাম কমবে, এইটা শুনে আমার খুব ভালো লেগেছে। এবং সেই সাথে সাথে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদিগুলি আছে সেই দ্রব্যের দাম কমবে, এটা শুনে খুব ভালো লেগেছে। এবং ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী যেগুলি আছে তার দাম বাড়বে, এটা বাড়ুক, এটা আমাদের ক্রয়সীমার মধ্যে অবশ্যই থাকে, যেভাবেই বাড়ুক না কেন। তারপরেও আমার আরও একটু কথা যে শিক্ষা এবং চিকিৎসা খাতে আমার মনে হয় বাজেটটা সবসময় একটু আমাদের ক্রয়সীমার মধ্যে, এবং আমাদের এই খাতে যদি বাজেটটা একটু বাড়িয়ে শিক্ষা এবং চিকিৎসা খাতকে আরও উন্নত করা যায়, এই বিষয়টা আমার মনে হয় সরকারের খুব বেশি দৃষ্টি রাখা। আপনি ঠিকই বলেছেন, যদি শিক্ষা খাত, কৃষি খাত, স্বাস্থ্য খাত, সবাই বলে যে এই খাতগুলো মানুষের জীবনের সাথে জড়িত, সেই খাতগুলোর বিষয়ে বিশদ নজর দেবে সরকার এবং সেইভাবে আগামী একটি বছরে এই বাজেটটি পরিচালিত হবে বলে তারা প্রত্যাশা করে। বৃষ্টি? নিশ্চয়ই তাই, অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা শুনছিলাম প্রবীর। নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে ভারতে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ ঘিরে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোদীর অভিষেক আয়োজনে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের। মন্ত্রিসভা গঠন নিয়েও দর কষাকষি চলছে এনডিএ জোটের মধ্যে। শুরুতে শনিবার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা হওয়ার কথা শোনা গেলেও পরে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যে এই আয়োজন রোববার হবে। এর আগে বুধবার সন্ধ্যায় নিশ্চিত হয় জোটের সব শরিককে নিয়ে সরকার গঠন করছেন মোদী। দিল্লিতে বিশেষ বৈঠকে নরেন্দ্র মোদীকে সমর্থনে ঘোষণা দিয়েছেন দুই কিং মেকার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। লিখিত সমঝোতাও হয়। বিরোধী দল হিসেবে জোরালো ভূমিকার একটি বিষয় আছে এবং ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী। বুধবারই ফোন করে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথোপকথন চলাকালে ভারতের নতুন সরকারের অভিষেক আয়োজনে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীও বলেছেন যে এই বিজয়ের মধ্য দিয়ে ভারতীয়রা বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। একই সাথে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক আরও উন্নত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বাজেটকে বাংলাদেশ বিরোধী বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন এই বাজেটে জনগণের জন্য কিছু নেই, আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় আপনার সমস্যা যেটা সেটা হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা, ক্রিয়েট করার মধ্যে কিছু নাই। নতুন করে মানুষ কর্মসংস্থান দরকার। পুরো বাজেটে যেমন মেগা প্রজেক্ট, মেগা চুরি, মেগা দুর্নীতি চালাতে হবে। বেনজির আজিজের মতো দুর্নীতিবাজদের লালন পালন করেছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন দুর্নীতির যে খবর মানুষ জানতে পারছে, দুর্নীতি আরও বেশি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এবং দুপুরে ডিআরইউতে এক আলোচনা সভায় রিজভী বলেছেন ক্ষমতায় টিকে থাকতে দেশে ফ্যাসিবাদের চরম বিষ-বাষ্প ছড়িয়ে দিয়েছে ক্ষমতাসীনরা। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেছেন উন্নয়নের নামে প্রতিনিয়ত মিথ্যা তথ্য দিচ্ছে ক্ষমতাসীনরা। দেশ লুপাটের অর্থনীতি চালু করেছে সরকার। বিরোধী মতের নেতাকর্মীদের উপর দমনপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষুব্ধ ছাত্র সমাজের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি ছিল। দাবি যে রায় প্রদানের ক্ষেত্রে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকে আমলে নেননি হাইকোর্ট, তাই আদালতে এই রায়কে প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ডালাসের আউটডোরে অনুশীলন করল বাংলাদেশ দল। রাতে বৃষ্টি হলেও এই দিনের ইনডোরে যেতে হয়নি টাইগারদের। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ঘণ্টা তিনেকের সেশন পূর্ণ করেছে টিম বাংলাদেশ। পূর্ণ রান আপে বোলিং করেছেন তাসকিন আহমেদ। জানান দিলেন ম্যাচের জন্য তিনি পুরোপুরি ফিট।
দুই সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ সাকিব মিলে দীর্ঘক্ষণ করেছেন ব্যাটিং বোলিং অনুশীলন। বল হাতে দেখা গেছে অধিনায়ক শান্তকেও। স্পিন কোচ মুশতাক আহমেদকে নিয়ে দীর্ঘক্ষণ হাত ঘুরিয়েছেন তিনি। অনুশীলনে ছিলেন শরীফুল ইসলামও। হাতে 6 সেলাই নিয়ে শরীফুল মূলত শ্যাডো করেছেন। আর প্রথম ম্যাচে না থাকতে পারলেও পরবর্তী ম্যাচের আগে সিদ্ধান্ত আসতে পারে। যমুনা টেলিভিশনের সংবাদের পর পুনর্নিলাম করা হলো আখাউড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন 3 ভবনের। সকালে উপজেলা মিলনায়তনে এই কার্যক্রম চলে। আগে 72,000 টাকায় যা বিক্রি করা হয়েছে, পরে তা বিক্রি হলো 4,69,000-এ। গত 1 ফেব্রুয়ারি ভবন নিলামে তোলা হয় এবং নিলাম কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। তদন্তে অনিয়মের সত্যতা পায় প্রশাসন। নির্দেশনার আলোকেই আমরা এই 2টি বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন পুরোটি এবং 3 নম্বর বিদ্যালয়ের আংশিক আমরা পুনরায় নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বোচ্চ ডাক্তারিকে আমরা প্রদান করছি। বাংলাদেশের ফল মাতাবে গোটা বিশ্ব, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার, বললেন কৃষিমন্ত্রী। আর বাণিজ্য প্রতিমন্ত্রীর বক্তব্য, ভালো ফলন পেতে কৃষি খাতে ভর্তুকি বাড়াতে হবে। তারা বলেছেন গবেষণা চলুক, কিন্তু বাংলাদেশের মৌলিক ফল ও ফসল যেন হাইব্রিডের ভিড়ে না হারায়। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ফল মেলার উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তারা। জাতীয় ফল মেলার প্রাঙ্গণেই মাশরুম মেলা চলছে। পুষ্টিগুণে ভরপুর মাশরুমের চাষ ও বিপণন, নানাবিধ ব্যবহারও দেখানো হচ্ছে। শিশুর স্বাস্থ্য, পুষ্টি ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরায় অ্যাডভোকেসি মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে দেবহাটা সখীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মেলা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সখীপুর ইউপি চেয়ারম্যান। উপস্থিত ছিলেন সংস্থাটির রাইট টু গ্রো প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জগন্ময় বিশ্বাস সহ আরও অনেকে। আর এই ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।